প্রথমে আমি জুলাইয়ের আন্দোলনে শহীদ ছাত্র জনতা এবং যারা হাসপাতালে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমি আসলে পদ্মা সেতুটা মানে আমার একটা পথের মধ্যে একটা থামা। আমি কিন্তু আসলে দেখতে ইয়েতে যাচ্ছি, আমার বিদ্যুৎ সচিব আছে খুলনাতে একটা পাওয়ার প্ল্যান্ট, রূপসাতে না একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে, তো এটা 880 মেগাওয়াট, কিন্তু এটার কোনো ইয়ে নেই, গ্যাস সাপ্লাই নেই। আপনারা যে ওই যে আমরা উন্নয়নের যে একটা বিভ্রান্তি, সেটা হচ্ছে এটা যে আপনি তো এটা খরচে দেখাচ্ছেন, আপনি জিডিপি বাড়তেছে, গ্রোথ বাড়ছে, কিন্তু এই গ্রোথ তো কোনো কাজের না। কারণ হচ্ছে আপনি যদি বিদ্যুৎ না পায় তাহলে তো এই গ্রোথের তো একটা সংখ্যা। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি রূপসার ওটা দেখতে যাচ্ছি এবং সেখানে কি করা যায়, এবং ওই যে আমার সঙ্গে জ্বালানি সচিব আছে তো, এবং ওখানে আচ্ছা এডিবিকে কি বলা হয়েছে আপনার? তো এটা আবার এশিয়ান উন্নয়ন ব্যাংকের অর্থায়নে করা হয়েছে। তো তাদের সঙ্গে আলাপ করে, কারণ এটা তো একটা বিরাট খরচ, একটা 880 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট বানানো হচ্ছে, যে আপনি ধরেন 1.5 মিলিয়ন করে ধরলেও এটা প্রায় কত ধরেন 1200 মিলিয়ন ডলারের মতো। তো এটা একটা বিপুল ব্যয়। তো এত একটা বিপুল ব্যয়, এগুলো তো বাংলাদেশের জনগণেরই, এইটা ইভেন এডিবি লোন দিল, এই টাকা তো বাংলাদেশের জনগণকে পরিশোধ করতে হবে। তো এইটা দেখার জন্য যাচ্ছি, ওখানে কি করা যায়, কি সমাধান করা যায় সেটা আমরা দেখব। তো প্রতিমধ্যে যেহেতু আমাকে পদ্মা ব্রিজের উপর দিয়ে যেতে হবে, তো আমি পদ্মা ব্রিজের উপর জন্য আমরা এখানে থেমেছি, এবং আজকে আমরা পদ্মা ব্রিজ দেখছি। কালকে আমি কালকে যখন ফিরবো তখন আমরা রেল সচিবকে আসতে বলছি, তো তখন আমরা ওই যে রেলের ব্যাপারটাও দেখবো, কারণ যাতে একসঙ্গে ওই যে আমাদের তো বারবার যাতে আসা যাওয়া করতে না হয়, সেজন্য আমরা ইয়ে করবো। তো সচরাচর আপনাদেরকে আমরা সাংবাদিকদের আমরা খুব একটা সুখবর দিতে পারি না, তো আজকে আপনাদেরকে আমরা একটা সুখবর দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা যখন উপদেষ্টা পরিষদে যোগদানের পরে আমাদেরকে প্রধান উপদেষ্টা একটা সাধারণ কতগুলো নির্দেশ দিয়েছিলেন। তার মধ্যে একটি নির্দেশ ছিল যে কি বলে মৃত ব্যয়তে না, ব্যয় সংকোচন করা, মানে খরচ কমানো। কারণ আপনার দীর্ঘদিন আন্দোলন হয়েছে, তারপর বেশ কিছুদিন ধরে,
তারপরে ফলে কলকারখানা চলে না, অফিস আদালত বন্ধ ছিল, ফলে রাজস্ব আদায় হয়নি আশানুরূপভাবে। তো এখন ওই জন্য আমরা যে যদি আপনার আয় যদি না বাড়ে তাহলে তো উপায় হচ্ছে খরচ কমানো। তো সেই খরচ কমানোর জন্য দিয়েছিলেন, প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছিলেন। আমরা সেই নির্দেশনাটি আমার অধিক্ষেত্রে যেসব মন্ত্রণালয় বিভাগ আছে সবগুলোকে আমরা তাদের সঙ্গে বসে আমরা বলছি যে আপাতত আমাদেরকে ব্যয় সংকোচন করতে হবে, খরচ কমাতে হবে। বাট খরচ কমানোর উদ্দেশ্য এটা না যে আমরা কম করব, একই কাজ কিন্তু কম মূল্যে করব, এবং এরপরে যখন আরো আমরা এর ফলে হবে কি যে আমরা একই পরিমাণ টাকা দিয়ে বেশি প্রকল্প বাস্তবায়ন করতে পারবো। তো আমরা সেই সেটার ব্যাপারে এই যে ব্রিজের যে পদ্মা সেতুর সঙ্গে ব্রিজ ডিভিশনের সচিবকেও নির্দেশ দেওয়া হয়েছিল। তো আমি আনন্দের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, বারবার ডিভিশন হিসেবে আপনারা জানেন, সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,605 কোটি 5 লক্ষ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। তো যেসব খাতে হচ্ছে এটা ডিটেলটা সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, প্রাইস কন্টিনজেন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শ 200 কোটি টাকা, অন্যান্য মোট 1825 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। তো এর ফলে হচ্ছে কি যে আমাদের স্পেস, আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না, বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা, যেসব এলাকার খুব বড় মুরব্বী নাই, বড় মন্ত্রী কিংবা নেই, তো তাদের কণ্ঠস্বরটা তো পৌঁছায় না। তো আমরা তো এখন এটা একটা আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার, আমি সব জায়গায় বলে আসছি, এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশায় নয়, এটা একদম প্রত্যন্ত অঞ্চলে। যেমন আপনারা অনেকেই জানেন যে আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপ, ওখানে নদী পার হতে মানুষ মারা যায়। শুধু যে সন্দ্বীপ বলে না, এরকম অবহেলিত অনেক অঞ্চল আছে। তো আমরা এখন যেটা বললাম ওই যে জিডিপির মার্ক প্যাচ, জিডিপি গ্রোথ, আমি ইকোনমিক্সের ফর্মালি ট্রেন, মানে যাকে বলে আমি ইকোনমিক্স পড়াই, ফাইন্যান্স পড়াই বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই, মানে ওই যে বললাম যে খালি একটা গ্রোথ রেট বললাম কিংবা পার ক্যাপিটাল ইনকাম বললাম, কারণ এই যে ধরুন এই যে 880 মেগাওয়াট যে পাওয়ার প্ল্যান্ট, তো সেটা যোগ হয়েছে, এটা তো খরচ হয়েছে। তো এটা তো আপনার যখন পার ক্যাপিটাল ইনকাম আপনি ক্যালকুলেট করে তাতে তো আসবে, কিন্তু এটা তো কারো কোনো উপকার হয় না। তো ওই জন্য আমরা এখন আমাদের যে ফোকাস, আপনি জানেন যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো আমরা এখন আমরা মিলে যেটা স্থির করেছি যে আমরা প্রকৃত উন্নয়ন সেটার উপরে ফোকাস করব। জিডিপি ক্যালকুলেশন, পার ক্যাপিটা জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন, পার ক্যাপিটা জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকামের গ্রোথ রেট, এগুলো হবে, কিন্তু আমরা এটা ইনশিওর করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয়, মানুষ যাতে বিদ্যুৎ পায়, মানুষ যাতে সেবা পায়, যে কোনো সেবা। কারণ এই যে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা, যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা। আগে এখানে পারাপারে মানুষের দীর্ঘ সময় লাগতো, তারপরে কষ্ট হতো, এখন এটার ফলে এটা। ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই,
এবং যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে ইয়ে আছে, প্রকল্পগুলো আছে, সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই। তো আমার মনে হয় আমার দিক থেকে আর কিছু বলার নেই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটা জবাব দিই। প্রকল্পের ক্ষেত্রে যেমন সাশ্রয়ের কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যেমন আমরা যেহেতু শরীয়তপুর অঞ্চলে, আমাদের এখানে বড় 2টি প্রকল্প আছে এবং দীর্ঘ 4 বছর ধরে চলছে, কিন্তু প্রকল্পের কাজ অর্ধেক পরিমাণ হয়েছে। ওই যে যেটা বললাম, আমাদের এখন উন্নয়নের দর্শন হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের সমস্ত রক্তকে মুখমণ্ডলে জমা করা। তো এইটা হলে হয় কি, তাহলে তো আপনার একটা স্বাস্থ্যবান, এটি তো স্বাস্থ্যের লক্ষণ না। আপনি যদি স্বাস্থ্যের লক্ষণ হচ্ছে যে আপনি দেশটাকে যদি একটা দেহের সঙ্গে তুলনা করেন, তাহলে আপনার স্বাস্থ্যের লক্ষণটা কি হবে, যে আপনার শরীরের সব জায়গাতে রক্ত সঞ্চালন হচ্ছে। আমরা তো সেটা না করে শুধুমাত্র ঢাকা কিংবা বড় রাজধানী, কারণ ওখানে মুরব্বী বেশি, ওনাদের কথার জোর বেশি, কিন্তু এই যে শরীরপুর কিংবা ধরেন আরও সন্দ্বীপ কিংবা ওই যেসব অবহেলিত অঞ্চল আছে, নর্থ বেঙ্গলে অবহেলিত অঞ্চল আছে, তাদের কণ্ঠস্বর তো পৌঁছায় না। আমরা তাদের কণ্ঠস্বর হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই যে বলুন এখানে যে সাশ্রয় হলো, এইটা আমরা চেষ্টা করব যে এটা যেসব প্রয়োজনীয় প্রকল্প এবং যেটাতে হয়, যেটাকে আমরা বলি লো হ্যাঙ্গিং ফ্রুট, মানে যে ফলটা আপনি খুব ধরে নামাতে পারবেন, তো সেই জন্য যে প্রকল্প থেকে আপনার মানে জনগণের যে সার্ভিস, সেটা খুব ইজি, আর সামান্য একটু হয়তো কিছু টাকা দিলে ওখানে মানুষের প্রভূত উন্নতি হবে, মানুষের জীবনযাত্রার উন্নয়ন হবে, আমরা সেই সব প্রকল্প দিব। তো ওই জন্য আমরা উন্নয়নকে ওই পরিসংখ্যানে আমরা আর সীমিত করব না। আমরা আমাদের এখন উন্নয়নের, আমি ওনাদের যারা হয়েছিলেন আমার বিভাগে, আমার ইয়েতে 5 জন সচিব আছেন, তো সবাই বলছে যে এখন আপনাদের কিন্তু মূল্যায়ন হবে যে আপনার গ্রাহক মানুষ কিভাবে উপকৃত হলো সেটা দিয়ে মূল্যায়ন হবে। কিন্তু ওই যে একটা সংখ্যা, আপনার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা সেটা লাল কালি নীল কালি, এগুলো কিন্তু আমরা, কারণ আমি তো 1984 সাল থেকে কম্পিউটার ব্যবহার করি বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে, তো সুতরাং এগুলো আমি অনেক দেখছি, এখন আমি এগুলো দেখে ক্লান্ত। তো এগুলো আমাকে দেখাবেন না, আমাকে বলবেন যে আমি যেটা শুনতে চাই যে মানুষ যদি একটা ওই যে বিআরটি অফিসে যে বলে যে না আমি লাইসেন্স পেতে বিড়ম্বনা হচ্ছে না, কিংবা আপনি এখানে যাতায়াত রাস্তা করলেন, কিন্তু যদি সময় না কমে, যাত্রার সময় না কমে, তাহলে রাস্তা করে একটা লাভ কি? যেমন ওই যে ঢাকা শহরে রাস্তা হচ্ছে, কিন্তু ওখানে কোনো বাস থামার কোনো জায়গা নেই। তো আমি সড়ক বলছি যে এই এখন সবাই যেখানে সেখানে থামায় এবং গাড়ি থামায়, ওখানে যাত্রী তোলে, তো ফলে সবাই স্লোড হয়ে ডাউন হয়ে যায়। তো ওই জন্য আমরা এইগুলো ইন্টারভেনশনে জোর দিচ্ছি, যেটা হলে যে আপনার এক্সিস্টিং যেসব আপনার আছে, সেগুলো ব্যবহার করে মানুষ যাতে আরো বেশি উপকৃত হয়, সেটা আমরা চেষ্টা করছি। আমার একটা দাবি আছে, সেটা হলো শরীয়তপুরের ভায়া সার্ভিস থেকে পদ্মা সেতু পর্যন্ত 27.013 কিলোমিটার রাস্তা উন্নয়ন কাজ চলছে। এখানে বরাদ্দ আছে 1600 কোটি টাকা। দীর্ঘ 6 বছর পার হইলেও এই রাস্তার কাজটা যাতে সম্পন্ন হয় এবং শরীয়তপুরের মানুষ পদ্মা সেতুর স্বাদ ভোগ করতে পারে। ঠিক আছে, আমি এটা জেনে নিলাম। আমার ওই যে সড়ক বিভাগ কিন্তু আমার দায়িত্বের আওতায়, তো আমি সড়ক সচিবকে আজকে আমি আবার এটা বন্ধ করছি। ওই যে আমি দেখবেন, আমি মানিকগঞ্জে গেছিলাম, যাই দেখি যে আমার পিছনে আর আপনার ক্যানিং ফাউন্ডেশন সেটা এই যে কাজটা এখন যে ঠিকাদার পেয়েছে, আমাদের জানা মতে আওয়ামী লীগের সাহেবের ঘনিষ্ঠ আত্মীয় যে কাজটা করছে, এই কাজটা নিয়ে নানা রকম জটিল। ঠিক আছে, এগুলো হচ্ছে যে ওই যে আমরা তো বললাম যে ওই যে আমরা তো নির্দলীয় মানুষ, ওই জন্য আমরা ওই দলীয় রাজনীতি কিংবা সেটা আমরা দেখবো না, কিন্তু আমরা কন্ট্রাক্টর হিসেবে বিবেচনা করবো। তিনি কোন দলের কিছু দেখবো না, কিন্তু উনি কাজ ভালো করেন কিনা, সময় মতো কাজ করেন কিনা, কাজের কোয়ালিটি কেমন, সেগুলো আমরা দেখবো। তো যেটা আমি আজকে বিদ্যুৎ সড়ক সচিবকে আনি নাই কিংবা রেল সচিবকে আনি নাই, এটার কারণ হচ্ছে যে আমি কদিন আগে মানিকগঞ্জে গেছিলাম, তো ওখানে যাই দেখলাম যে আমার পিছনে প্রায় 10 বা 12 কি 15টা গাড়ি। তো আমি জিজ্ঞেস করতেছি আমি কি বিয়ের বরযাত্রী যাচ্ছি নাকি যে এতগুলো গাড়ি?
তো ওই জন্য আমরা এবার এখন স্থির করেছি যে এই সব ক্ষেত্রে আমরা ব্যয় সংযোগ করব। এই যে অতিরিক্ত মানে একটা গাড়ি বহর একটা লোকজনকে দেখানো যে অমুক উপদেষ্টা যাচ্ছে, তো এইসব প্রদর্শনীমূলক আচরণ থেকে আমরা বিরত থাকবো এবং যা সাশ্রয় করবো, এবং সেই সাশ্রয়ের টাকা দিয়ে আমরা এই যে শরীয়তপুরের এই যে এরকম দাবি এবং নানান জায়গা থেকে এরকম দাবি আছে সেগুলো আমরা দেখব। আচ্ছা, মাননীয় সরকারের গুরুত্বপূর্ণ দুটি যে মন্ত্রণালয়গুলো বিশেষ করে আমরা যদি বিদ্যুৎ জ্বালানি করি, সেখানে আমরা যতটুকু খবর পেয়েছি এখন পর্যন্ত যে দুর্নীতি নিয়ে নানান প্রশ্ন উঠেছে আগের অবস্থা, এবং সড়ক পরিবহন খাতে আমরা দেখেছি ব্যাপক সিন্ডিকেট এবং অনিয়ম ছিল। জি জি। তো আসলে আপনাদের যে মেইন প্রধান ফোকাস রাষ্ট্রের কাঠামোকে আসলে সঠিক একটি জায়গায় নিয়ে আসা, জি। সেই জায়গা থেকে এই সিন্ডিকেট গুলো ভাঙার ক্ষেত্রে আমাদের কোনো মাস্টার প্ল্যান আছে কিনা, জি জি, এবং যে অনিয়ম গুলো জি জি, আমি বলি। আচ্ছা, যেমন হচ্ছে কি যেমন আপনি ধরেন বিদ্যুতের কথাই বলেন, এই বিদ্যুতের অনিয়মের একটা প্রধান অস্ত্র ছিল 2010 সালের একটা জরুরি বিদ্যুৎ সরবরাহ, মানে কোনো কোনো টেন্ডার ইয়ে না করে একটা আলাপ আলোচনার মাধ্যমে ইয়ে করতে পারবে। তো আমি তো বলা কি, আমরা এসে প্রথম দিনেই ওই 2010 সালের আইনের ভবিষ্যৎ কার্যকারিতাকে স্টপ করে দিয়েছি। আমরা বলেছি না, এখন থেকে আর কোনো মানে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া আমরা আর কোনো বিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ বিভাগে, বিদ্যুৎ কিংবা জ্বালানি বিভাগে আমরা গ্রহণ করব। তো এখন হচ্ছে যে আমাদের তো আগে কিছু প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আপনার দুর্নীতির অভিযোগ আছে। তো আমি জানি যে আপনারাও সাংবাদিকরাও চান, এবং এটা জনগণের প্রত্যাশাও এটা, যে এইসব প্রকল্পগুলোকেও আমরা দেখি। তো এখন এটা হচ্ছে যে এগুলো তো একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে, এবং এখানে অনেক এগুলো আছে যেগুলোর সঙ্গে বিদেশি রাষ্ট্র জড়িত। তো ওই জন্য আমরা এগুলোতে নিজেরা সরকার হিসেবে ইয়ে হতে না করে, আমরা একজন বিচারপতির নেতৃত্বে এবং বিশিষ্ট অর্থনীতিবিদ, বিশিষ্ট বিদ্যুৎ এবং জ্বালানি খাত বিশেষজ্ঞকে নিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি। তো এই কমিটি এগুলো দেখবে, খতিয়ে দেখবে। তাহলে হবে কি যে এটা প্রশ্নবিদ্ধ হবে না, যে এটা কি বলে যে আনবায়াস কিনা, কিংবা কি বলে এটাকে মানে কোনো রকম বৈষম্য হচ্ছে কিনা, সেটা যাতে না হয় সেজন্য আমরা এটা একটা কমিটিকে আমরা ওনাদেরকে যেটা বলে যে একটা টেকনিক্যাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল মডেলিং, লিগ্যাল, তারপর প্রকিউরমেন্ট ল, সেগুলো আমরা দেব। কিন্তু ওনারা আমাদেরকে এই কোন প্রকল্পে কি অনিয়ম হয়েছে না হয়েছে এগুলো আমাদেরকে জানাবেন, এবং সেগুলো জানলে তারপর তখন আমরা সরকার হিসেবে যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ সেটা করব। আর আপনি যে অন্যান্য ওই যে সিন্ডিকেটের কথাটা কিন্তু সত্যি। আমরা যখন যেখানেই দেখতেছি, সেখানে দেখতেছি যে ওই সব চেনা মুখ ঘুরে ঘুরে ওই মানে ওই ডাল যিনি বিক্রি করতেছেন ওই চেনা মুখ। তারপর আপনি যেটা বললেন যে ওই যে রাস্তা যিনি বানাচ্ছেন সব চেনা মুখ। তো এখন চেনা মুখের একটা সমস্যা আছে। চেনা মুখ কেন? চেনা মুখ একটা পৃষ্ঠপোষকতার জন্য। আপনি নাম বলছেন, আমি নাম বলতে চাই না, যেহেতু আমরা একটা নির্দলীয় সরকার। তো এখন হচ্ছে যে এটা ওনাকে চেনা মুখগুলো কেন আসছে? কেউ একজন পৃষ্ঠপোষকতা করেছেন। তো আমাদের তো কোনো চেনা মুখ নাই। আমাদের একমাত্র আনুগত্য হচ্ছে রাজপথে যারা শহীদ হয়েছেন, যারা হাসপাতালে কাতরাচ্ছেন, এবং ছাত্র জনতা যারা আন্দোলনে অংশ নেন, তাদের প্রতি। আমাদের আকার মাঝে কিন্তু কোনো দায়বদ্ধতা নাই। তো সুতরাং আমরা এখন থেকে বললাম যে আমাদের কোনো লোক কেউ বলতে পারবে না যে উনি আমার লোক। আমি আমার এই সচিবদেরকে প্রথম দিন বলে দিয়েছি, আমার দফতরে আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো স্বজন নাই, কেউ নেই। কেউ যদি বলেন যে আমার আত্মীয় কিংবা আমার স্বজন, তাদের মধ্যে আপনাকে বাসায় যে চা খেয়ে আসতে বলতে, সিগারেট খেয়ে আসতে বলতে, কিংবা খেয়ে আসতে বলতে। তো এইটা হচ্ছে একটা জিনিস, যে এখন আর সিন্ডিকেটরা পৃষ্ঠপোষকতা পাবে না। আমাদের পর্যায়ে, উপদেষ্টা পর্যায়ে পাবে না, আর প্রধান উপদেষ্টা পর্যায়ে তো পাবেন না, এটা তো আপনারা জানেন। কিন্তু এরপরও আপনাদের একটা সাহায্য লাগবে। সেটা হচ্ছে যে আপনাদের একটা সাংবাদিকদের আমাদের একটা সাহায্য লাগবে। সেটা হচ্ছে যে অন্য লোক ব্যবসাতে আসে না কেন,
ধরেন আরেকজন ডাল সরবরাহ করতে পারতো কিংবা আরেকজন রাস্তা ইয়ে করতে পারতো, সে আসে না কেন? সে জানে যে এটা তো আগে ঠিক করে রাখছে, কন্ট্রাক্টর ঠিক করে রাখবে, আমি খাবার ওখানে ঝামেলা বাধায় লাভ কি? তো ওই জন্য আমাদের একটা কয়েকটা ইয়ের মাধ্যমে আমাদের ওই যে বলছি যে আমরা মুক্ত যে টেন্ডার করব, আমরা মানুষের মধ্যে একটা আস্থা সৃষ্টি করতে হবে যে এখন তো কি হয়, এখন তো আগে ঠিকাদার ঠিক হয়, তারপরে প্রকল্পকে এটার ডাফটেইল করা হয় যে প্রকল্পটা যেভাবে পায় কাগজপত্র ঠিক। আমাদের কিন্তু কাগজপত্র খুব ভালো, আইন কানুন খুব ভালো, এই যে পাবলিক প্রকিউরমেন্ট এখানে দেখবেন যে সব ঠিক আছে। তারপরে আপনি যদি ইয়ে দেখেন কিন্তু প্রকিউরমেন্ট করে একটা ইয়ে চালু হয়ে যায়, সরি সব ভালো আছে, কিন্তু ওই যে মানুষ আসে না, কারণ হচ্ছে মানুষ জানে যে ওখানে তো ঠিকাদার ঠিক হয়ে গেছে, আমি খামাকা ওখানে বিট দিয়ে, তারপরে অনেক ক্ষেত্রে ভয় ভীতি দেখায়। তো এখন তো আর সেই ভয় ভীতি দেখানোর কারো ইয়ে নাই, আর আমাদের কাছে কোনো পৃষ্ঠপোষকতা পাবেন। তো আপনাদের মাধ্যমে আমি ওই যে যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন কন্ট্রাক্টর হতে চান কিংবা নতুন আমদানি সরকারের কোনো জিনিস বিক্রি করতে চান, আমদানি করতে সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান, তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না কারো, এখানে সব নাগরিক সব ব্যবসায়ীর জন্য সমান সুযোগ থাকবে। আমরা আশা করতেছি এটা যদি হয় তাহলে যেসব কথিত অনিয়ম এবং দুর্নীতি এবং সিন্ডিকেট এর প্রভাব কমে আসবে, কিন্তু এখানে এটাতে কিন্তু সময় লাগবে, কারণ ওই যে মানুষের একটা অবিশ্বাস সৃষ্টি হয়ে গেছে, না ও বিদ্যুৎ বিভাগের প্রকল্প এটা তো উনিই পাবেন, আচ্ছা এটা সড়কের প্রকল্প আছে এটা তো ওরাই পাবে, কিংবা এটা কি বলে জ্বালানির প্রকল্প এটা তো পাবে, এটা ব্রিজের প্রকল্প এটা তো ওরাই পাবে। তো এখন আমরা এটা ভাঙতে চাই, সেই বিশ্বাসটা ভাঙতে চাই, মানুষের আস্থা আনতে চাই যে না এটা সবার জন্য এই বাংলাদেশ, যারা আমাদের বিরোধী তাদেরও আমরা সরকার, সুতরাং যেই ব্যবসা করতে চায় মুক্ত প্রতিযোগিতা অংশ করে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস যেটা বলে ভ্যালু ফর মানি আমরা যেটাকে বলি সেটা দিয়ে দিলে আমরা তাদেরকে আমরা ব্যবসার সুযোগ করে দিই। মানে উন্নয়নের সিন্ডিকেট ভাঙতে চাচ্ছেন? জি জি, ধন্যবাদ স্যার। আমার দুটা কোশ্চেন স্যার। ফার্স্ট হচ্ছে যে আপনারা যে অন্তর্বর্তীকালীন যে সরকার এখন আছেন, তো আপনাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা। প্রথমত হচ্ছে সাধারণ যে মানুষ আমজনতা তারা চাচ্ছে যে দ্রব্যমূল্যের যেই উদ্যোগতিটা সেটাকে মানুষের নাগালের মধ্যে নিয়ে আসা। তো এই যে সিন্ডিকেটগুলো ভেঙে কতদিনের মধ্যে আমরা সেই সুফলটা পেতে পারি সাধারণ জনগণ? এবং দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের মাটিতে একটা অবাধ সুষ্ঠু এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেটা মানুষের আরেকটা আকাঙ্ক্ষা প্রাণের দাবি, সেই নির্বাচনটা আপনাদের সেই পরিবেশ তৈরি করতে কতদিন লাগতে পারে প্লিজ? আচ্ছা, প্রথম আমি দ্বিতীয় প্রশ্নটার জবাব আমি দিব না মানে দিতে পারবো না এই কারণে আমার এটা হচ্ছে কিন্তু আমি মোর অফ টেকনোক্রেটিক, মানে আমি হচ্ছে যে ওই যে রাজনীতিটা অন্য উপদেষ্টারা দেখেন প্রধান উপদেষ্টা নিজে দেখেন, কিংবা আপনি নাসির নজরুল সাহেব দেখেন, তো এবং রাজনীতিবিদদের সাথে ওনারা আলোচনা করেন, তো সুতরাং ওই প্রশ্নটা ওনাদেরকে করলে সমীচীন হবে, কারণ আমি যেটা সম্পর্কে জানি না সেটা সম্পর্কে আপনাকে একটা মিথ্যা দেওয়া, আর কিংবা উপদেষ্টা পরিষদে এখন পর্যন্ত ওই বিষয়টা এমনভাবে এমনি আমরা একটা আছে যে অবশ্যই এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই, কিন্তু এটার যে রোড ম্যাপ সেই রোড ম্যাপটা এখন আলোচিত হয় না, তো সুতরাং আমি এটা কিছু বলতে পারবো না এখন এই মুহূর্তে। আপনার যে দ্বিতীয় প্রশ্ন এই যে দ্রব্যমূল্যের জন্য, তো এই যে দ্রব্যমূল্য যেটা সেটা হচ্ছে যে ওই যে যেমন বিদ্যুতের উদাহরণ দিই, তা আপনারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং অন্যান্য যারা ওনারা বেশি দামে বিদ্যুৎ কিনছেন, আগে একটা নিয়ম ছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে, ওখানে সবাই গণশুনানি হবে, যেখানে কনজিউমার্সরা যাবে সবাই যাবে, আলোচনা করে একটা বিদ্যুতের মূল্য স্থির হবে। কিন্তু সরকার একটা করে একটা সংশোধনী কত 34 ক না 34 ক সংশোধনী এনে বলে যে না সরকারই নির্ধারণ করবে। তো মানে ব্যাপারটা আমরা আর মামুরা, মানে আমরা এখানে বেশি দামে জিনিস করবো, আপনারা বিদ্যুতের দাম বাড়াই দেবেন, বাস তাহলে হয়ে। এখন আমরা কিন্তু সেটাকে স্ট্রাইক আউট করে দিয়েছি। এখন কিন্তু সরকার আর
বিদ্যুতের মূল্য নির্ধারণ করবে না। এখন এই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে যাবে, সেখানে গ্রাহকদের কথা শোনা হবে, যারা উৎপাদক তাদের কথা শোনা হবে, সব পক্ষের কথা শুনে নিতে হবে। আর ওই যে বললাম যে আপনার ওই যে যেটা ওই যে মূল্যস্ফীতি, বাজারে যে জিনিসের দাম কেন বেশি, ওই যে বললাম আমাদের ওই যে সিন্ডিকেট আছে, আমাদের রাস্তার খরচ বেশি, আমাদের কি বলে যে এই যে যারা কি বলে জ্বালানি সরবরাহ করেন তারা উচ্চ মূল্যে করেন সিন্ডিকেটের কারণে, যারা ডাল সাপ্লাই করেন তারাও উচ্চ মূল্যে দেন, যারা ফার্টিলাইজার সাপ্লাই করেন, তো সেটা একটু সময় লাগবে একটা। আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের বাংলাদেশ ব্যাংকটা খুব ভালোভাবে পরিচালিত হয়। পরপর আমাদের 3 জন গভর্নর ছিলেন, একজন সময় রিজার্ভের চুরি হলো, আর এরপরও 2 জন গভর্নর ছিলেন যারা ওই যে সেন্ট্রাল ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট বডি বলে মনে করা হয়, তো তারা তাদের যে স্বতন্ত্র সত্তা সেটা বজায় রাখতে পারেননি। তারা বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন যেটা বলে আমরা কায়েমি স্বার্থ তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিলেন। তো এখন আমরা একজন বাংলাদেশ ব্যাংকে আপনারা নিশ্চিত খবরের কাগজ দেখেছেন যে আমরা একজন কি বলে যে অত্যন্ত দক্ষ গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং আপনারা এটার সুফল অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিদেশ থেকে রেমিটেন্স আস্থা বেড়েছে, ফলে মানুষ রেমিটেন্স বেড়েছে, ডলারের প্রাপ্যতা বেড়েছে, এবং আপনি দেখছেন উনি বিভিন্ন ব্যাংকের বোর্ডকে ভেঙে দিয়েছেন এবং এগুলোতে করছেন, এবং এই খেলাপি ঋণ আদায় এগুলো করার জন্য বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা আশা করি যে এটা বললাম যে এটা তো একটা বছর ধরে এটা হয়েছে, 16 বছর কিংবা ইভেন তার আগে থেকেও এগুলো হয়েছে। তো এখন একটু তো এটা সময় লাগবে, এই সরকারের বয়স কত 20 দিনও হয় নাই। তো এখন আমরা যদি বলি যে না আমরা ইয়েতে করে ফেলবো, বাট আপনারা এখনটা দেখবেন যে ট্রেন্ডটা কি, আপনারা আমাদেরকে লক্ষ্য করবেন যে আমরা আগের অনেকগুলো করতেছি কিনা, তারপর যে ট্রেন্ড দেখবেন যে এই যে বাংলাদেশ ব্যাংকের যেসব পারফরমেন্স ইন্ডিকেটর, যে রিজার্ভের পরিস্থিতি কি উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, খেলাপি ঋণ বাড়ছে না কমছে, এগুলো দিয়ে আমাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। কিন্তু আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ এটা তো মানে 16 বছরের কিংবা ইভেন আরও আগের সমস্যা তো আর 20 দিনের সম্মুখীন। আমাদের হাতে তো কোনো জাদুর চেরাগ নাই যেটা দিয়ে আমরা বসা দিলাম, আলাদিনকে বললাম যে দ্রব্যমূল্য কমাই দেয়, এটা তো করে দেওয়া হবে। স্যার আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে আমরা সাম্প্রতিক সময় খুব বেশি পরিমাণে শুনতেছি, যেটা লাস্ট 2-3 মাস যাবত অনেক বেশি পরিমাণে আমরা অনেক সামনে আমার বিদ্যুৎ সচিব আছেন, হাবিব তুমি বলো একটু জবাব দাও। আচ্ছা, এবং বিদ্যুৎ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিল আসতেছে না। বিল বেশি আসার কারণ এরকম হতে পারে যদি আপনার যেমন ধরেন প্রথম 0 থেকে 50 ইউনিট পর্যন্ত হলো লাইফ লাইন রেট কম 4.5 টাকা, এরপরে যদি 0 থেকে 75 ইউনিট পর্যন্ত যদি আপনি ব্যবহার করেন তাহলে রেট একটু বেশি। বিদ্যুৎ ব্যবহার যদি বাড়ে তাহলে উচ্চ হারে বিদ্যুৎ বিল হয়। এছাড়া যদি আপনার কাছে মনে হয় যে না আমার বিল বেশি এসেছে, স্যার ওই জায়গায় কিন্তু একটা বৈষম্য রয়ে গেছে, তো এই বৈষম্যটা কি আপনারা ভাঙবেন কিনা? বৈষম্য হচ্ছে স্যার যদি ইউনিট একটা সমস্ত ইউনিটের একই মূল্য হওয়া উচিত, কিন্তু এই না গরিব মানুষদেরকে যারা এটা একটা বৈষম্য, এটা হলো পজিটিভ ডিসক্রিমিনেশন। যারা সমাজে নিম্ন আয়ের মানুষ, মানে আপনি বেশি বিদ্যুৎ ব্যবহার করেন, এর মানে হচ্ছে যে আপনার অর্থনৈতিক সামর্থ্য বেশি। যিনি বিদ্যুৎ কম ব্যবহার করেন, যে একটা লাইট ব্যবহার করেন, ওনার সামর্থ্য কম। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীর সর্বত্র আপনি যদি বেশি বিদ্যুৎ ব্যবহার করেন তাহলে আপনি বেশি হারে দেবেন। এটা হচ্ছে আন্তর্জাতিকভাবে এটাই গৃহীত নিয়ে। এটার কারণ হচ্ছে এটা যে বলে আমরা যেটা বলি সামাজিক সমতা বলি, সেই সামাজিক সমতার জন্য এটা করা হয়েছে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে বিদ্যুৎ
এটা কিন্তু ওই যে চেয়ারম্যান আরবির জন্য একটা নোট দেওয়া হবে। স্পেসিফিক ওই যে যেটা বলছিল যে স্পেসিফিক যদি কোনো কেস থাকে তাহলে আমি যদি সুনির্দিষ্ট করে বলতে চাই তাহলে আমি বলতে চাই আমি গত মাসে একটা অভিযোগ করেছি, কয়েকটা অভিযোগ করা হয়েছে আমি নিজে এবং ফিল্ড লেভেল একটা ডেপুটি জেনারেল ম্যানেজার থাকে, তারপরে ওনার উপরে জেনারেল ম্যানেজার আছে, তারপরে ওনার উপরে চেয়ারম্যান। আমরা একটা আরবিতে একটা নতুন চেয়ারম্যান আছে, যেটা বললাম যে আমরা লোককে পরিবর্তনও করতে দিই। তো নতুন একজন চেয়ারম্যান আছে এবং চেয়ারম্যানের পর্যায়ে যদি ঠিক না হয় তাহলে বিদ্যুৎ বিভাগ আছে। তো ওই জন্য আপনারা ওই যে হতোদ্যম হবেন না। আপনি যদি মনে করেন যে আপনার বিদ্যুতের বিল যথার্থ নয়, এটা অতিরিক্ত হয়েছে, তাহলে এটা আপনার অধিকার যে আপনি এটা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করে যাবেন এবং এটা সর্বোচ্চ ইয়েতে নিয়ে যাবেন। এবং আমরা আপনাকে এই জন্য সহযোগিতা করবো। এবং আমি ইয়েকে ওরা কি বলে যে বিদ্যুৎ পল্লী উন্নয়ন বোর্ডের যে নতুন চেয়ারম্যান তাকে আমরা নির্দেশ দেব এই ধরনের বাড়তি বিল যাদের আছে তাদেরকে একটা শোনার জন্য, তাদের এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা একটা নির্দিষ্ট নাম্বার আমাদের আমরা দিয়ে দেবো। যদি এখন আপনার এখানে হচ্ছে না, আপনার এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি আপনাকে কোনো সহায়তা করতেছে না, তো আমরা একটা আরইবিতে আমরা একটা নাম্বার সেট আপ করবো, সেখানে আপনারা করতে পারবেন এবং তারা সেগুলো আবার পরীক্ষা করে নির্দেশ দেবে। ছিল সেটা সম্ভব হয়নি, কবে নাগাদ সম্ভব হতে পারে? আর পাশাপাশি আরেকটু অ্যাডিশনাল ছিল যে আমাদের যে টোলের কি কোনো হেরফের হতে পারে, কমতে পারে বা বাড়তে পারে আমাদের? টোলের আমি বলি, টোল সম্পর্কে বলি। প্রথম হচ্ছে রেলের। তো আমরা যখন কালকে ফিরে যাব তখন আমি বলছি রেল সচিবকে আসার জন্য। আমার মনে হয় সেই প্রশ্নটা তখন করলে ভালো হবে। আর এখন ওই যে সেতুর টোল কমবে কিনা আপনার এটাই প্রশ্ন। তো এখন আপনি জানেন যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়ন হয়েছে এবং এর মানে হচ্ছে যে অর্থ বিভাগ এই যে কি বলে সেতু বিভাগকে একটা ঋণ দিছে এবং এই ঋণটা পরিশোধ করতে হবে অনেকে বাজারে প্রত্যেক কোয়ার্টারলি না 3 মাস পর টাকা দিতে হবে। তো এখন পর্যন্ত যে অবস্থা তাতে দেখা যাচ্ছে যে আপনার যে টোল থেকে যে আয় হয় এবং কি বলে যে ওই যে এবং রক্ষণাবেক্ষণে যে ব্যয় হয় সেটা বাদ দিলে এবং তাদের পর্যাপ্ত অর্থ থাকে না ডেট সার্ভিস লায়াবিলিটি করার, মানে ওই যে সরকারকে যে ঋণ দেয় সেই ঋণটা পরিশোধ করার জন্য থাকে না। তো ওই জন্য আমরা এটাকে অবজার্ভ করবো যদি সেতুতে যাতায়াত বাড়ে, তারপরে কি বলে যে অন্যান্য যদি আমরা এমন একটা পর্যায়ে আসি যে যখন দেখা যাচ্ছে যে না সেতু টোল থেকে আয় অনেক বেশি হচ্ছে, সেই তুলনায় আমাদের রক্ষণাবেক্ষণ ব্যয় কম কিংবা ওই যে আমাদের সরকারকে ঋণ পরিশোধের পরিমাণ কম, তখন আমরা এই প্রশ্নটা দেখবো যে করা যায় কিনা। ঠিক আছে, তো আমরা এখন যাই স্যার। আর একটু বিষয় স্যার, সেটা হচ্ছে স্যার পদ্মা সেতু থেকে শরীয়তপুর জেলা শহর এবং শরীয়তপুর জেলা শহর থেকে হরিণাঘাট ফেরি পর্যন্ত 4 লেনের 2টা সড়ক হওয়ার কথা ছিল, যেই সড়ক নির্মাণ কাজে এক ধরনের কানামাছি খেলার মতো হইতেছিল। তো সেটা কি স্যার আপনাদের গুরুত্ব থাকবে কিনা এবং সেটা কি মানে দ্রুত কাজ করার জন্য কোনো প্রচেষ্টা থাকবে কিনা স্যার? যেহেতু সড়কটি কথা হচ্ছে তুমি তো আচ্ছা, আমরা কালকে রেল সচিব এবং নোটিশে ওরা স্পেসিফিক করেই বলি এই 2টা সড়কের ব্যাপারে আমি জানি, আমি শুনলাম। তো আমি এই জন্য এখন হচ্ছে কি আমার এখানকার বয়স কত, মানে 7-10 দিন হয়েছে। তো ওই জন্য আমি কিন্তু সব তথ্য যদি আমি জানি বলি মিথ্যা কথা বলা। তো ওই জন্য আমি আগামীকালকে আমরা যখন ফিরবো তখন আমি রেল সচিবকে আসতে বলছি এবং সড়কের সচিবকেও আমরা আসতে বলছি। তো ওনারা যদি আসেন তখন আপনার সরাসরি ওনাদের কাছে শুনতে পারবেন। ঠিক আছে, এই সড়ক দুটা মানে একেবারে এত গুরুত্বপূর্ণ। একটা হয়েছে যেটা চাঁদপুর সড়ক, আমাদের ওইটা পোর্টের সাথে চট্টগ্রামের কানেক্টিভিটি। ঠিক আছে, আর এটা তো আমাদের জেলা। আমি বললাম ওই যে সড়ক সচিব আসলে তখন ওনার সামনে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।